এই পথে যখন যাবে আধারে, চিনিতে পাবে রজনীগন্ধার গন্ধ, ভরেছে মন্দিরে ধীরে ধীরে। এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে। মঞ্চের একদম মাঝখানে একটা সাদাটে আলো এসে পড়ছে। পেছনে খুব হালকা করে বেজে চলেছে কোনো একটা সুর, ভীষণ চেনা, অনেকটা ছোটবেলার সরল সুরগুলোর মতো। মঞ্চের পেছন দিকে একটা নীলচে আভা ফেলে রাখা হয়েছে। দর্শক অধীর আগ্রহে কার জন্য যেন বসে রয়েছে। আলোটা একটু জোরালো হতেই দর্শক দেখতে পেল একটা ছেলে আর একটি মেয়েকে। মঞ্চের দুদিক থেকে মুখোমুখি ঢুকে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে তারা ধীরে ধীরে। মিউজিকের তালে তালে এক পা করে দুজন দুজনের দিকে এগিয়ে যাচ্ছে। একসময় ভীষণ কাছাকাছি এসে গেল তারা। দুজনেরই গায়ে ধবধবে সাদা জামা, নীল আলোয় অদ্ভুত লাগছে দুজনকে। দুজনের চাহনিতে যেন একটা অদ্ভুত টান আছে। ছেলেটা মেয়েটির গালে হাত রাখতেই মিউজিকটা আর একটু দ্রুত হলো। একে অপরকে প্রদক্ষিণ করতে করতে একটা অদ্ভুত লিরিক্যাল অভিনয়ে মেতে উঠল তারা। তাদের অ্যাকশনগুলোর কোনো অর্থ হয়তো নেই, কিন্তু দর্শক আসনে বসা প্রত্যেক জন বুঝতে পারল যে তারা একে অপরকে কি অমোঘ টানে বেঁধে রেখেছে। যেন গোটা স্টেজ জুড়ে তাদের অবাধ খেলা চলছে, যেন একটা ঘর বেঁধেছে তারা। তার মধ্যে তাদের নানা কথোপকথন, নানা আহ্লাদ আবদারের আসা যাওয়া। ছেলেটা বা মেয়েটা কেউই কোনো কথা বলছে না, কিন্তু সেটার যেন কোনো প্রয়োজনও নেই। শুধু চোখের দেখাতেই যেন সব কিছু একে অপরের সামনে রেখে দিচ্ছে ওরা। একসময় খেলতে খেলতে দুজনে হেসে ফেলল, হেসে উঠল গোটা অডিয়েন্স। তারপর ছেলেটা খুব কাছে টেনে নিল মেয়েটাকে। এবার খুব আস্তে আস্তে মুখ দুটো কাছে চলে আসছে। তারপর হঠাৎ দপ করে আলোটা নিভে গেল। চোখ খুলল অভিক। একটু একটু করে একটা অদ্ভুত অনুভূতিতে ওর ভেতরটা ভরে উঠল। বিছানায় উঠে বসে প্রথমে ফোন চেক করল। কালকের হ্যালো মেসেজটার এখনো কোনো উত্তর আসেনি। এত কিসের দিমাগ মেয়েটার? একটা উত্তর দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বিরক্ত হয়েই ফোনটা পাশে রেখে উঠে পড়ল। খুব ইগোয় লেগেছে তার। এনডিজিকে ফোন করে একটু সময় চেয়ে নিল। তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে চলে গেল কলেজে। চুলো যাক অপর্ণা, বেশি দিমাগ, এই ভেবে পড়াশোনায় ডুব দিল সে। 11টা থেকে টানা 4টে অবধি লাইব্রেরিতে বই নিয়ে বসে থাকল। সাহিত্যের ছাত্র সে, থিয়েটার নিয়ে সে কাজ করতে চায় এমফিলে। এই জন্যই কলকাতা থিয়েটার নিয়ে বিভিন্ন বইপত্র নাড়াচাড়া করতে করতে বিকেল গড়িয়ে গেল। অবশেষে যখন প্রফেসরের সঙ্গে সে নামছে, তখন অনেকটা অন্ধকার হয়ে গেছে চারপাশ। সিঁড়িতে বসে একদল ছেলে গান ধরেছে, বাকি প্রায় সবই ফাঁকা। ফার্স্ট ইয়ারে পড়াকালীন এরকম অনেকবারই সিঁড়িতে বসে গান গাইতে গাইতে সময় কাটিয়ে দিয়েছে অভিক। এখন এই নতুন ছেলেদের দল দেখে বেশ ভালোই লাগলো ওর। একের পর এক ব্যাচ আসে যায়, কিন্তু কিভাবে যেন গানগুলো একই রয়ে যায়। একটু ইচ্ছে করলো অভিকের বসে যেতে ছেলেগুলোর সাথে, কিন্তু শেষমেশ আর বসল না। মুচকি হেসে নেমে গেল সিঁড়ি দিয়ে। সেদিন রাতে বিসর্জনের ডায়লগ নিয়ে বসেছিল অভিক। জয়সিংহের চরিত্রটা তার বড্ড মনে ধরেছে।
খাওয়ার সময় বিসর্জন নিয়ে বাবার সঙ্গে অনেক কথা বলছিল অভিক। তখন হঠাৎ বাবা বলে উঠল, আবার থিয়েটার করছো সে তো ভালো ব্যাপার, কিন্তু ইন্টারভিউগুলোর কিছু রেজাল্ট জানতে পারলি? সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করলো অভিক। একটা জায়গা থেকেও কোনো উত্তর আসেনি এখনো। সেই কারণে একটু চিন্তাতেই আছে সে। মুখে অবশ্য বলল, না মানে এখনো তো তেমন কিছু জানায়নি, বলেছিল অবশ্য যে 10 দিন মতো লাগবে, দেখি আরো কদিন। তোর এমফিলের আর কমাস বাকি রে? মা বলে উঠল হঠাৎ করে। এই তো আর 4 মাস। চাকরি না পেলে কি করবি, কিছু ভাবলি? এবার প্রশ্ন করল বাবা। এত প্রশ্নের মধ্যে একটু অধৈর্যই হয়ে উঠল অভিক। মাথাটাও কেমন যেন গরম হয়ে গেল। নিজের অজান্তেই গলা চড়িয়ে বলে উঠল, আরে এভাবে জেরা করছো কেন? এমনভাবে বলছো যেন তোমাদের কথা না শুনেই এমফিল করতে ঢুকেছি। বলছি তো 10 দিন মতো সময় লাগবে রেজাল্ট বেরোতে। এখন এই অদ্ভুত একটা ভাইবা পরীক্ষা না নিলেই নয়। মা বাবা দুজনেই একটু চুপ করে গেল। পরীক্ষার বাকি সময়টায় আর তিনজনের কেউই কিছু বলল না। খাওয়া শেষ হলে ওঠার আগে বাবা বলল, আসলে অনিকেতদার বড় ছেলেটা তো তোর সাথে ইন্টারভিউ দিতে গেছিল। আজ অফিসে মিষ্টি নিয়ে এসেছিল ছেলের চাকরি পাওয়ার খুশিতে, তাই আর কি জিজ্ঞেস করছিলাম। যাগে দেখ কি করবি তুই, বলে উঠে পড়ল বাবা। চুপ করে বসে থাকলো অভিক। একটু পরে মাও উঠে গেল। বাকি খাবারটা আর গলা দিয়ে নামছে না অভিকের। ফেলে দিয়ে নিজের ঘরে এসে আলো নিভিয়ে শুয়ে পড়ল। বাবা মা দুজনেই জানে যে এই চাকরির প্রতি ওর বিন্দু মাত্র আগ্রহ নেই, কিন্তু বাবা মাও এক প্রকার অপারগ। বাড়ির প্রয়োজন তো আছে, আর বাবা মার বয়সও হয়েছে অনেকটা। আর্থিক স্বাচ্ছন্দ্য তো অভিকও চায়, কিন্তু আর কিছু হোক না হোক এই থিয়েটারহীন চাকরির খোঁজ তাকে ক্লান্ত করে দিচ্ছে। আর আজ অভিকের মনে হচ্ছিল যে কোথাও গিয়ে ও বাবা মাকে ঠকিয়েছে। তাই অন্ধকারে শুয়ে থাকতে থাকতে একসময় গলাটা ধরে এসেছিল ওর। ঠিক এই সময়ে ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোন খুলেই দেখে রোহিণীর মেসেজ। বলছি, দেরি করে উত্তর দিলাম বলে কিছু মনে করো না। আর পাপ্পাদা কাল বিকেলে আমাদের ডেকেছেন উত্তরায়, তোমাকে জানিয়ে দিতে বললেন। মুহূর্তের মধ্যে ভেতরটা যেন ভীষণ শান্ত হয়ে গেল অভিকের। মহিলা সঙ্গ বলে কথা, কত কত ধরা গলা সারিয়ে দিল, আর আমাদের নায়ক তো অলরেডি গভীর জলে ডুবেই আছে। কিন্তু তার সঙ্গে কায়দাও তার আছে 16 আনা। ছোট্ট একটা ওকে লিখে সে ফোন রেখে চোখ বুঝল। বেশি ভাও দেয়া চলবে না, তার একটা ওয়েটেজ আছে তো, অত সহজে গলে গেলে চলবে? ফোনে আস্তে করে দেবব্রত বিশ্বাস চালিয়ে ঘুমে মন দিল অভিক। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়ে আধো খানি কথা সঙ্গ নাহি হয়। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধো খানি কথা সঙ্গ নাহি হয়। লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে শুধু আধো খানি ভালোবাসা শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা শুধু আলো আধারে কাঁদা হাসা শুধু যাওয়া